প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন। আমরা স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যে রূপান্তরের গল্প, সেই রূপান্তরের গল্প শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে, এবং এই জার্নিতে যারা সহযাত্রী হন দেশের নানান খাতের মানুষ, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। আমাদের আজকের অতিথি জনাব বিজন ইসলাম, লাইট ক্যাসেল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা। জনাব বিজন ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশে। ধন্যবাদ। লাইট ক্যাসেল পার্টনার্স, আপনাদের নামের মধ্যেই যে পার্টনার্স শব্দটা বোঝা যায় আপনারা একটা উন্নয়ন অংশীদারিত্বমূলক প্রতিষ্ঠান, ডেভেলপমেন্ট পার্টনার্স। আপনাদের 150-রও বেশি ডেভেলপমেন্ট পার্টনার্স আছে। মূলত আমি যতদূর বুঝেছি আপনারা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড এবং স্টার্ট আপ ওরিয়েন্টেড প্রতিষ্ঠান। একটু যদি 2 মিনিট একটু ব্রিফ শোনা যায় লাইট ক্যাসেল পার্টনার্স সম্পর্কে। জি, আমরা লাইট ক্যাসেল পার্টনার্স কয়েকজন মিলে শুরু করেছিলাম। আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে আমরা ব্যাচমেট ছিলাম, এবং আমরা চিন্তা করেছি যে বাংলাদেশকে একটা ইনক্লুসিভ গ্রোথের দিকে নিয়ে যাওয়া দরকার। এটা থেকে আমরা লাইট ক্যাসেল পার্টনার শুরু করি 2013 সালে, এবং আমরা চেষ্টা করেছি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে কিভাবে আরও আনা যায়, কীভাবে এখানকার যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোর কাছে কীভাবে মোর ইনোভেশন ড্রিভেন করা যায়, ওই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা লাস্ট 10 বছরে প্রায় ক্লোজ টু 250-রও বেশি ক্লায়েন্টের সাথে কাজ করেছি, এবং ক্লোজ টু 150 মিলিয়ন প্লাস ইনভেস্টমেন্টস বাংলাদেশের জন্য আনতে পেরেছি। মানে বিদেশি বিনিয়োগ আনার বেসরকারি খাতে তো নিশ্চয়ই মূলত এই পয়েন্টটা আসলে মাথায় কেন এলো? মানে এফডিআই যেটি গভর্নমেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটিও ক্রমান্বয়ে বাড়ছে, তার সাথে তাল মিলিয়ে কি বেসরকারি খাতে কোনো নির্দিষ্ট খাতে আপনারা বিশেষ করে ইনভেস্ট করার ব্যবস্থা করেন? আমাদের যেটা মনে হয় যে বাংলাদেশ এখনও একটা ফ্যাক্টর ড্রিভেন ইকোনমি আছে, বাট আমরা যখন এলডিসি গ্র্যাজুয়েশন এগুলো চিন্তা করছি, তার মানে বাংলাদেশকে একটা ইনোভেশন ড্রিভেন ইকোনমি হতে হবে। এবং ওই জায়গায় গেলে কিন্তু আপনার বিভিন্ন কান্ট্রিতে যারা এগুলো কাজ অলরেডি করেছে, ওটার সাথে যদি আমরা স্মার্ট মানি আনতে পারি, তখন ভ্যালু এডিশন হবে। আমরা বলবো এফডিআই টু জিডিপি রেশিও বাংলাদেশে কিন্তু অনেক কম, 1%-এর নিচে। সেই তুলনায় কিন্তু এটা ভিয়েতনামে অনেক বেশি, 3-4%, ইন্ডিয়াতে অনেক বেশি। সো আমরা যদি আরও ইনভেস্টমেন্ট আনতে পারি, আমাদের মনে হচ্ছে বাংলাদেশের টেকনোলজি ডেভেলপমেন্ট ইনক্লুসিভ গ্রোথ হবে। ওখান থেকে এই চেষ্টাটা, প্রয়াসটা ছিল যে আমরা এখানে কাজ করব। এখন পর্যন্ত যা ডেভেলপমেন্ট আপনাদের, তাতে কি মনে হয়, মানে আপনারা যে গোল নিয়ে শুরু করেছিলেন সেই দিকে কতটা এগিয়েছেন? আমরা চেষ্টা করছি। আগে যেটা ছিল যে বিভিন্ন জায়গায় আপনি যেটা বলেছেন কোন কোন সেক্টরে হচ্ছে, এবং ওয়ান অফ দ্য সেক্টর যেটা আমরা দেখি হচ্ছে স্টার্ট আপ সেক্টর। বিকজ কান্ট্রিটাকে যদি ইনোভেশন ড্রিভেন করতে হয়, উই নিড মোর ইনোভেশনস। এবং ইনোভেশন কিন্তু একটা বড় কোম্পানি থেকে ছোট উদ্যোক্তারা, তারা কিন্তু ইনোভেশনের দিকে বেশি ইজি ওয়েতে করতে পারে, বিকজ তারা হচ্ছে মোর মোবাইল, মোর স্কেলেবল সব কিছু। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে স্টার্ট আপ সেক্টরটা পিক আপ করছে। প্রায় ক্লোজ টু লাস্ট 10 বছরে $1 বিলিয়ন কিন্তু এখানে ইনভেস্টমেন্ট হয়েছে, এবং আমরা চাচ্ছি যে আরও একটা ইনভেস্টমেন্ট হোক। বাট আমি যদি একটা কম্প্যারিজন দিই, বাংলাদেশ যদি ইভেন ইন্ডিয়ার সমসাময়িক যদি ওরকম ইনভেস্টমেন্ট করে, যদিও আমরা ইন্ডিয়া থেকে অনেক ছোট, আমাদের কিন্তু প্রায় ইয়ারলি $2.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট হওয়া দরকার স্টার্ট আপ সেক্টরে। সো আমরা চেষ্টা করছি। এখন অ্যারাউন্ড অ্যাভারেজে $150 মিলিয়ন ইনভেস্টমেন্ট হচ্ছে, বা এটাকেই হচ্ছে আমাদের $1 বিলিয়ন নিয়ে যেতে হবে টু রিয়েলি আনলক দ্য ইনোভেশনস ইন দ্য ইকোনমি। এই স্টার্ট আপ শব্দটা গত কয়েক বছর যাবত অনেক জনপ্রিয়। অনেক স্টার্ট আপ, অনেক তরুণরা স্টার্ট আপ চেষ্টা করছেন। অনেক প্রতিষ্ঠান শুরুতেই ধ্বংসের মুখে পতিত হচ্ছে, অনেকে সফলতার মুখ দেখছে। এই সব বাস্তবতা মাথায় রেখে যদি স্টার্ট আপের ইকোসিস্টেমটা নিয়ে একটু বিশ্লেষণ করেন, মানে শুরুর গল্প, মানুষ তো একটা স্বপ্ন থেকে শুরু করে, সেই স্বপ্ন দেখে সেটাকে বাস্তবায়ন করার জন্য যে পাথওয়ে, সেটা কতটা মসৃণ? আমি বলবো যে ইন জেনারেল একটা স্টার্ট আপ বা ইভেন যে কোনো বিজনেস কিন্তু এক ফেলিয়ার থাকবেই। আমরা যেটা বলি যে আপনার 5 বছরের মধ্যে 85-90% অফ দ্য বিজনেসেস উইল ফেইল, এবং স্টার্ট আপের ক্ষেত্রে এই রেশিওটা আরও বেশি। বিকজ তারা একটা এক্সপেরিমেন্টাল বিজনেসে যাচ্ছে, তারা একটা প্রোডাক্ট মার্কেট ফিট বের করার চেষ্টা করছে, এবং তারা বিভিন্ন সলিউশন যেটা মার্কেটে ছিল না ওটা আনার চেষ্টা করছে। আপনি যে ছোটো একটা এক্সাম্পল দিই, যেমন পাঠাও, যখন পাঠাও ছিল না মার্কেটে, আমাদের কি পরিমাণ কষ্ট হতো ট্রান্সপোর্ট করার জন্য। আমার মনে আছে যে অফিসে যাওয়ার সময় সিএনজি একজনকে রিকোয়েস্ট করতে করতে অবস্থা খারাপ। তো এখন কিন্তু ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট ইনোভেশনের জন্য কিন্তু আমাদের ফেইলিয়ার অ্যাকোমোডেট করতে হবে। সেখানে ডেফিনেটলি বলবো এটা একটা রিস্কি, এবং এই জন্য এখানে কিন্তু রিস্ক ক্যাপিটাল দরকার। এখানে আমাদের এই ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি, অ্যাঞ্জেল ইনভেস্টিং, এই ধরনের রিস্কি ক্যাপিটাল দরকার, যারা এই রিস্কি আইডিয়াগুলোকে সাপোর্ট করবে। বাংলাদেশে তো ফাইন্যান্সিয়াল সেক্টরটি ইজ মোর ট্র্যাডিশনাল, রাইট? সো ওই জায়গা থেকে আমি বলবো না যে যাত্রাটা খুব স্মুথ, বাট আমরা তাও দেখছি কিন্তু অনেক লোকাল ইনোভেশনস আছে। স্পেশালি কোভিডের সময় আমরা দেখেছি আমাদের বাসায় খাবার দেওয়া থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা স্টার্ট আপের থ্রুতে করছি, এবং এটা কিন্তু মেইন স্ট্রিম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই স্টার্টআপকে বুস্ট করার জন্য, কিংবা যারা স্বপ্ন দেখেন সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনাদের মতো আরও যারা কাজ করছেন এই অপরচুনিটি ড্রিভেন যে ইন্ডাস্ট্রিটা, এবং সেইখানে সরকারি সহযোগিতা, সব মিলিয়ে কি মনে হয় যে স্টার্টআপকে বুস্ট করার জন্য যা দরকার ব্যাকআপ, সেটি তৈরি হয়েছে?
আমি বলবো যে ইনিশিয়াল গ্রাউন্ডটা লে হয়েছে, যেমন বাংলাদেশের আমি বলবো যে গভর্নমেন্ট থেকে কিছু খুব ইন্টারেস্টিং ইনিশিয়েটিভস হয়েছে। একটা আপনারা অলরেডি হয়তো জানেন যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড মানে একটা সভরেন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড করা হয়েছে, যেখানে বাংলাদেশ গভর্নমেন্ট নিজস্ব উদ্যোগে অলরেডি প্রায় ক্লোজ টু 30+ কোম্পানিতে ইনভেস্ট করেছে এবং আরও কোম্পানিতে ইনভেস্ট করছে, অনেকগুলো ডিলস হচ্ছে। সো গভর্নমেন্টে কিন্তু রিস্ক ক্যাপিটাল দেওয়ার চেষ্টা করছে। আমাদের আবার আইডিয়া প্রজেক্ট আছে যেখানে অনেকগুলো কোম্পানিতে হয়তো সিড লেভেল গ্র্যান্টও দেওয়া হচ্ছে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ছাড়াও। সো আই থিঙ্ক স্টার্টটা শুরু হয়েছে, বাট আমি বলবো যে আরও দরকার। আমাদের এখানে আরও ইনকিউবেশন সেন্টার্স, আরও ইন্টারেস্টিং আইডিয়া লাইক ফান্ড অফ ফান্ডস দরকার, যেটা আমরা ইন্ডিয়া এবং অন্য অন্য ইকোনমিতে দেখেছি যে গভর্নমেন্ট বলছে যে প্রাইভেট সেক্টর যদি এখানে ইনভেস্ট করে আমরাও এই ফান্ডটা ম্যাচ করবো। এবং আরও এরকম ইনিশিয়েটিভস দরকার। আমাদের যেমন স্টার্টআপ সামিট গত বছর হয়েছে, এই বছরও হচ্ছে, যেখানে বিদেশি ইনভেস্টারদেরকে এবং লোকাল ইনভেস্টার বড় বড় গ্রুপদেরকে আমাদের সাহায্য করা হচ্ছে, বা তাদেরকে আরও ইনসেন্টিভ দিতে হবে। যেমন যারা হয়তো স্টার্টআপে ইনভেস্ট করবে তাদেরকে হয়তো আমাদের কিছু ধরনের ট্যাক্স ব্রেক দিতে হবে, তার জন্য রেগুলেশনটা স্মুথ করতে হবে। বাইরে ইনভেস্টার যদি ইনভেস্ট করে তাদের জন্য রিপ্যাট্রিয়েশনটা ইজি করতে হবে। তো ওসব জায়গায় আমার মনে হয় এখনও কাজ করার আছে, বাট আমি বলবো যে শুরুটা হয়েছে, বাট এই মোমেন্টামটা আমাদের ধরে রাখতে হবে যদি এই সেক্টরটাকে আমরা আরও গ্রো করতে চাই। এবং আমরা যেটা বলছি যে আমরা 1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে লাস্ট 10 বছরে, নেক্সট 1 বিলিয়ন আমরা নেক্সট 5 বছরে করতে চাই। সেটা করতে গেলে এই আরও সাপোর্ট এগুলো দিতে হবে আমাদের। এই সাপোর্ট দেওয়ার জন্য ইকোসিস্টেমে কি কোথাও আসলে পরিবর্ধন, পরিমার্জন কিংবা সংযোজন করার প্রয়োজন বোধ করেন? এবং সেটি যেহেতু রুলস কিংবা বিধি আইন এগুলো সরকারের তরফ থেকেই তৈরি করা হয়, আপনাদের সাথে সরকারের সেই যোগাযোগটা কেমন? আমি যেটা বলবো স্পেশালি যেটা আমাদের আইসিডি ডিভিশন, তারা স্পেশালি স্টার্টআপের উপর খুবই সাপোর্টিভ। রিসেন্টলি একটা স্টার্টআপ পলিসি ড্রাফট করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যেরকম এই সাপোর্টগুলো দরকার এগুলো যাতে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। সভরেন ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড যেটা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, ইটস আ ফ্যান্টাস্টিক স্টার্ট, $60-65 মিলিয়ন ইনভেস্ট করা হচ্ছে। বাট আই থিঙ্ক আরও যেগুলো বললাম, যেমন ফান্ড অফ ফান্ডস, যেটা আমাদের স্টার্টআপ সামিট 2023-তে অনারেবল প্রাইম মিনিস্টার ডিক্লেয়ারও করেছেন যে ফান্ড অফ ফান্ড একটা হবে, ওটাকে এস্টাবলিশ করতে হবে। আমাদের ইনভেস্টার জন্য রেগুলেশন ইজি করতে হবে, যদি বাইরে থেকে ইনভেস্ট করে রিপ্যাট্রিয়েশনটা যাতে কষ্ট না হয়, তারা ইজিলি যাতে নিয়ে যেতে পারে। টাকার মুভমেন্টটা ক্রস বর্ডার ট্রানজ্যাকশন ফরেক্স মুভমেন্টটাকে ইজিয়ার করতে হবে ইনভেস্টারদের জন্য। আপনি যেমন জানেন যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে বা হয়তো স্টক মার্কেট ইনভেস্ট করলে ট্যাক্স ব্রেক পাওয়া যায়, ওগুলো হয়তো স্টার্টআপের জন্য মাইট বি ভেরি ভেরি ইউজফুল অ্যাজ ওয়েল। সো ওগুলো আসলে আরও সংযোজন করা দরকার। আমি বলবো যে আইসিডি ডিভিশন ইজ ডেফিনেটলি সাপোর্টিং, বাট আমাদের অন্য যারা রেগুলেটর আছে তারাও যদি একসাথে আমাদের এখানে সাপোর্ট করে, ইনক্লুডিং সেন্ট্রাল ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সবাই কিন্তু শুনছে, বাট এখনও হয়তো পুরা পথটা যাওয়া হয়নি। তারা যদি ঠিকমতো সাপোর্ট করে, আই থিঙ্ক দিস ইজ ডেফিনেটলি পসিবল। যারা খুব জায়ান্ট ভেঞ্চার নিয়ে আছেন তাদের কি মনে হয় যে মানে টিপিক্যাল ইনভেস্টমেন্টের থেকে বেরিয়ে কিংবা এই প্রচলিত যে বিনিয়োগ পদ্ধতি তার থেকে বেরিয়ে আরেকটু নজর দেওয়া উচিত এই স্টার্টআপগুলোর দিকে? এটা বলবো যে আমি ছোট পরিসরে হচ্ছে, আমি যদি খুব রিসেন্টলি একটা এক্সাম্পল দিই, যেমন বিএসআরএম খুব বড় একটা বাংলাদেশের স্টিল কোম্পানি, $1.5 বিলিয়ন মার্কেট ক্যাপ, তারা খুব রিসেন্টলি গত বছর শেষে সেবা এক্সওয়াইজি বলে একটা স্টার্টআপে ইনভেস্ট করেছে। আমরা জানি চালডাল.com-এও আপনার লোকাল ইনভেস্টমেন্ট আছে। সো বড় বড় গ্রুপগুলো এটা শুরু করেছে। কিছু কিছু আপনার ব্যাংকিং ইনস্টিটিউশন, যেমন নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আইডিএলসির একটা ভেঞ্চার ক্যাপিটাল উইংই শুরু করেছে। সো উইচ ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবং আমরা আরও কিছু এরকম দেখছি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তার ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে চিন্তা করছে। সো আই থিঙ্ক এটা স্বল্প পরিসরে শুরু হয়েছে, বাট এখানে আরও যেটা বোথ কর্পোরেট ভেঞ্চার ক্যাপিটাল এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যাতে রিস্ক ক্যাপিটাল আরও ইনভেস্ট করতে পারে, এটাকে আরও প্রসন্ন করতে হবে। সেন্ট্রাল ব্যাংকের কিছু গাইডলাইন আছে যেখানে বলা হচ্ছে স্টার্টআপদেরকে টাকা দিতে হবে, বাট ওই টাকাটা যদি কোনো ফান্ড অফ ফান্ডসের থ্রুতে যায় তাহলে এটা আরও ইন্টারেস্টিং হবে। তাই বলবো যে ট্র্যাডিশনাল ফাইন্যান্সিং সেক্টরে ছোটো ছোটো করে শুরু হয়েছে, বাট আমাদের আরও রিস্ক ক্যাপিটাল, এখানে আরও ফাইন্যান্সিং দরকার এবং এক্সিস্টিং ইনস্টিটিউশনদেরকে আর অ্যাট এ স্কেল করতে হবে। যেমন বড় গ্রুপ যেটা আমি বললাম বিএসআরএম করছে, আরও কয়েকটা বড় গ্রুপ করছে, বাট আমাদের আরও গ্রুপ লাগবে এবং আরও ফাইন্যান্স ইনস্টিটিউশন লাইক আইডিএলসি লাগবে যারা আসলে এখানে ইনভেস্ট করবে। মানে কারো স্বপ্ন ভঙ্গ হলেও যাতে তিনি ভেঙে না পড়েন, তাকে আর একটু বুস্ট করার জন্য আপনি বলছিলেন যে এই মানি ট্রানজাকশন ক্রস বর্ডার এটা আর একটু স্মুথ করা দরকার। সেই পয়েন্টে একটু কথা বলবো, তার আগে একটা বিরতি নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, রোড টু স্মার্ট বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি নাহিদ হোসেন এবং আমাদের আজকের অতিথি জনাব বিজন ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা লাইট ক্যাসেল পার্টনার্স। আমরা কথা বলছিলাম অর্থের এই সংযোজন বিয়োজন এবং আদান প্রদান নিয়ে। সেইখানে আমরা বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে একদম ইন্ডিভিজুয়াল লেভেলে ফ্রিল্যান্সার পর্যন্ত সবার মুখেই শুনি এই যে ডলার আনা নেওয়া, এই জায়গার বাংলাদেশ ব্যাংকের নানান রকম বাধ্যবাধকতা আছে। সেই জায়গাগুলোকে ওভারকাম করে এই মানি ট্রানজ্যাকশনটা কি আরও বেশি স্মুথ করা দরকার?
আসলে জিনিসটা একটু যেটা আমরা বলি অনেক সময় ডাবল এজ সোর্ড, রাইট? ফরেক্স রিজার্ভ একটা দেশের জন্য খুবই দরকার এবং আমরা চাই যে আমাদের ফরেক্স রিজার্ভ আরও বাড়ুক এবং সেই ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট হয়, আমাদের যেহেতু ব্যালেন্স অফ পেমেন্ট অনেক সময় নেগেটিভ থাকে, আমরা অনেক ইম্পোর্ট হেভি কান্ট্রি, সেটা যত ভালো থাকবে তত ভালো। আর অনেক ক্ষেত্রে যেটা একদম যদি ওপেন করে দেওয়া হয় তাহলে কিন্তু টাকা হয়তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বাইরে চলে যাবে এবং সেই ক্ষেত্রে তখন ফরেক্স রিজার্ভ দ্রুত কমে যেতে পারে। আর ওটা প্রোটেক্ট করতে গিয়ে অনেক সময় যেটা হয় যে আমাদের যেটা দরকার, যেমন আমাদের আইটি সেক্টরে এই প্রচুর ইট উইল বিকাম আ ইন্টারন্যাশনাল আর্নিং, রাইট? স্টার্টআপের ক্ষেত্রে আমি বলবো বিদেশ থেকে বিনিয়োগ আসে এবং আইটি সেক্টর প্রচুর আইটি প্রোডাক্টস হচ্ছে এক্সপোর্ট করে, ইনক্লুডিং ফ্রিল্যান্সার্স এবং কোম্পানিগুলো। তো তখন যখন এই আটকানো থাকে তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, রাইট, এই পুরোটা ম্যানেজ করা। সো এই জায়গায় আসলে একটু চিন্তা করতে হবে যে এখানে কোনো ধরনের ইজি সলিউশন বা ফাঞ্জেবিলিটি করা যায় কিনা। আমরা যদি একটু চিন্তা করি যে বিদেশি বিনিয়োগ যখন আসছে এটা যদি রিপ্যাট্রিয়েশন ইজি করে দেওয়া হয় তাহলে কিন্তু আরও বিদেশি বিনিয়োগরা ইন্টারেস্টেড হবে। আমরা অলরেডি বলেছি যে এফডিআই টু জিডিপি রেশিও আমাদের এখানে 1%-এরও কম, রাইট? সেটাকে যদি আসলে করতে আমার কিন্তু আসলে রিপ্যাট্রিয়েশনটা আসলে ইজি করতে হবে এবং এটার জন্য যেটা করতে পারে যে আপনার গাইডেন্স থাকবে, রেগুলেশনস থাকবে এবং ভেরিফিকেশন থাকবে, বা এটা যাতে বাধা হয়ে না দাঁড়ায় ওইটা আমাদের স্মুথ করতে হবে যে আপনি বিনিয়োগ এখানে করুন, আপনি যদি রিটার্ন জেনারেট করতে পারেন আপনি টাকাটা নিয়ে ফেরত চলে যেতে পারবেন। সেম ক্ষেত্রে হচ্ছে যেমন আমরা যদি বলি যে আইটি এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন বিল টিল সব কিছু অনেক সময় বাইরে দিতে হয়। যদি আমার লোকাল অল্টারনেটিভ থাকে তো ডেফিনেটলি ভালো, বাট আমার যদি এখনো লোকাল অল্টারনেটিভ পুরোপুরি তৈরি হয়নি, সো ক্লাউডের জন্য আমরা যেরকম ইনফ্রাস্ট্রাকচারে স্পেন্ড করে থাকি বা বাইরে হয়তো আমাদের কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করতে অনেক কিছু স্পেন্ড করতে হয়, এটা যত আমরা ডিফিকাল্ট করে দেবো তখন ইট গেটস মোর কমপ্লিকেটেড। আমি বলবো যে বেশ কিছু ইন্টারেস্টিং সলিউশনস এসেছে, যেমন বেসিস চেষ্টা করছে এবং তারা সলিউশনস এনেছে, এটাকে আরও ওয়াইড স্প্রেড করতে হবে। সো আমি বলবো যে ফরেস্ট রেগুলেশনটা এমনভাবে ম্যানেজ করতে হবে যাতে এটা যাতে ব্যবসা গ্রোর ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। আর এখন মনে হচ্ছে যে এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখানে কি একটু সরকারের আরো সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় তাদের আরেকটু সদিচ্ছার প্রত্যাশা করেন? আমি বলবো যে তাদেরকে আরেকটু এই আইটি এবং স্টার্টআপ ইকোসিস্টেমে আরও বসতে হবে এবং বুঝতে হবে যে তাদের পেইন পয়েন্টগুলো কী। এবং আমরা শিওর যেখানে যারা উদ্যোক্তারা কাজ করছেন তারা তো ভ্যালিড, তারা তো আর বিভিন্ন টাকা নিয়ে বাইরে, তারা তো দেশের জন্যই টাকা আনছেন, তারা তো চাল ডাল তো এখানেই বড় করে ব্যবসা করছে, রাইট? বা 10 মিনিট স্কুল এখানেই বড় করে ব্যবসা করতে চাচ্ছে। সো আমি যেটা বলবো তারা যেহেতু দেশের জন্য টাকা আনছেন তারা ভেরিফিকেশনটা করুক, এটা তাদেরকে অ্যালাউ করুক যাতে তাদের মানি মুভমেন্টটা অনেক ইজিয়ার হয়। এটা যত আটকায় রাখা হবে ততই কিন্তু আমাদের জন্য ঝামেলা বিদেশি বিনিয়োগ আনার জন্য। মানে বজ্র আটুনি ফসকা গেরোর মতো, কারণ এই নিয়মের বেড়াজালে পরে অনেককেই শুনি টাকা আসলে বাইরেই থাকে, এই দেশের স্কিল ব্যবহার হয় কিন্তু টাকাটা বাইরে থাকে, সেক্ষেত্রে সরকারের রেভিনিউ আসলে লসও হচ্ছে। আমরা একটু শেষ করব, এই পুরো ইন্ডাস্ট্রির যে সামগ্রিক গতি সেটি কি 2041-এর যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প সেই দিকে এগিয়ে যাওয়ার জন্য এই গতি যথেষ্ট না, গতি বাড়ানোর প্রয়োজন আছে? গতি আরও বাড়াতে হবে, কারণ স্মার্ট বাংলাদেশ যদি আমি চিন্তা করি, আমরা কিন্তু চিন্তা করছি যে একটা অ্যাগ্রিকালচার আমরা যেটা করি এটা হচ্ছে স্মার্টভাবে আইওটি ইন্টারনেট অফ থিংস দিয়ে, ড্রোন দিয়ে অনেকভাবে ইন্টারেস্টিংভাবে হবে, রাইট? এবং এই জন্য কিন্তু আমার অনেক ইনোভেশনকে আমার নার্চার করতে হবে। সো অবভিয়াসলি আমাদের যে গতিটা আছে এটা আমাদের অনেক বাড়াতে হবে। আমি যেটা বললাম যে হয়তো 10 বছর 1 বিলিয়ন হচ্ছে, আমাদের 5 বছরে এখন 1 বিলিয়ন করতে হবে। আমাদের মাত্র হয়তো একটা ইউনিকর্ন আছে, আমাদের 2041-এ হয়তো আমাদের 10টা 15টা এরকম ইউনিকর্ন লাগবে, অনেক কোম্পানিজ লাগবে, লাইক বিকাশ, লাইক শপআপ, রাইট, যারা হচ্ছে বিভিন্ন ক্রিটিক্যাল প্রবলেম ইনোভেটিভ ওয়েতে সলভ করছে। সো স্মার্ট বাংলাদেশের যেগুলো পিলার্স ইনক্লুডিং স্মার্ট সিটিজ এন্ড স্মার্ট সিটিজ, ওগুলো যদি করতে হয় এই লোকাল ইনোভেশনকে নার্চার করতে হবে যাতে উই বিকাম ইনোভেশন ড্রিভেন ইকোনমি, নট আ ফ্যাক্টর ড্রিভেন ইকোনমি। সেখানে তাহলে সরকারি এবং বেসরকারি খাতের সমন্বয় এবং আপনারা যারা স্টেক হোল্ডার তাদের সমন্বিত প্রচেষ্টার কতটা অভাব দেখেন আপনি? আমি বলবো যে দুইজনকে একই সাথে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কাজ করতে হবে, একটা অন্যটাকে ছাড়া সাপোর্ট করতে পারবে না। যেমন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড গভর্নমেন্ট ফান্ড, এটা তারা ইনভেস্ট করছে প্রাইভেট সেক্টরে, আবার যেহেতু তারা ইনভেস্ট করছে যেন প্রাইভেট সেক্টর আরও ফান্ড ইনভেস্ট করছে এবং এই স্টার্টআপরাই কিন্তু বাংলাদেশের ক্রিটিক্যাল প্রবলেম সলভ করছে যেগুলো গভর্নমেন্টের দরকার, প্রবলেমস ইন এডুকেশন, প্রবলেমস ইন এগ্রিকালচার, প্রবলেমস ইন হেলথ। মানে কথা চালিয়ে যেতে হবে এবং সমন্বিতভাবে কাজ করলে নিশ্চয়ই সেই লক্ষ্যে পৌঁছানো যাবে। জনাব বিজন ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পর্বে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আবারও আপনাকে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশ। দেখা হবে অন্য পর্বে অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।